হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বুটেক্স রেডিও। আজ আপনাদের সাথে আছি আমি হিমেল কুমার কুন্ডু, সিনিয়র এক্সিকিউটিভ বুটেক্স রেডিও। বুটেক্স রেডিওর আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন আইটিআইটি বাংলাদেশের অন্যতম কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং নিট এম্পায়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন ভাই। সম্প্রতি অনুষ্ঠিত আইটিআইটি নির্বাচনে তার নেতৃত্বাধীন জিজি প্যানেল তথা এনায়েত সোমাইল নিক্সন প্যানেল পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করে সদস্যদের আস্থা অর্জন করেছে। আজ জানবো তার নেতৃত্বের পথ চলা, দায়িত্ব এবং আইটিআইটি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। ভাই, অনেক স্বাগতম আপনাকে বুটেক্স রেডিওর আজকের প্রোগ্রামে, এবং আপনাকে আইটিআইটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য রইল অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হিমেল তোমাকে। বুটেক্স রেডিওর সব সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য। তো আইটিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছি, এই জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিবারের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই, আপনার পরিচয়টা যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরতেন। আমার পরিচয় তো সবাই মোটামুটি অনেকেই জানে। আমি আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি 1994 সনে, এবং তার আগে আমি স্কুলে পড়েছি মাদারীপুর সরকারি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, এবং এইচএসসি পাশ করেছি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ থেকে। তার পরবর্তীতে আমি বুটেক্সে ভর্তি হই, অর্থাৎ বুটেক্স তখন ছিল না, তখন ছিল কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি। আসলে কলেজ অফ টেক্সটাইল টেকনোলজিতে ভর্তি হওয়ার আসলে আমার কোনো ইচ্ছা ছিল না। আমার বড় ভাই বুয়েটে পড়তো, তা আমার ইচ্ছা ছিল যে আমি আসলে বুয়েটে পড়ব। তো আমি 5টা প্রতিষ্ঠানে আমি পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষায়, কিন্তু আমি আসলে দুর্ভাগ্যবশত আমি বুটেক্সে বুয়েটে চান্স পাইনি। এটা আসলে দুর্ভাগ্য এখন বলবো না, কারণ এখন আমি মনে করি যে এটা আমার সৌভাগ্য যে আমি তখন বুয়েটে চান্স পাইনি, যার জন্য আমি টেক্সটাইল কলেজে ভর্তি হয়েছিলাম। এবং এছাড়া আমার শুধুমাত্র বুয়েট ছাড়া আমি সব প্রতিষ্ঠানেই মোটামুটি চান্স পেয়েছিলাম তখন। কিন্তু পরবর্তীতে সবাই, আমার ফ্যামিলির সবাই এবং আমার বন্ধুবান্ধব সবাই বললো যে না, টেক্সটাইলে পড়াটাই ভালো হবে। তখন টেক্সটাইল ব্যবসা এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বাংলাদেশে মানে আসতেছিল, এবং তখন বিটিএমসি বিজিএমসি চাকরিগুলো খুব লোভনীয় ছিল এবং নতুন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছিল। তো সবাই বললো যে টেক্সটাইলে ভর্তি হতে, সেই সেই হিসাবেই আমি টেক্সটাইলে ভর্তি হই আর কি। আর আমাদের সেশন ছিল 1987 থেকে 91 পর্যন্ত, কিন্তু তখন এরশাদ বিরোধী আন্দোলনের কারণে সেশন জট ছিল, যার জন্য আমরা 1994 সনে পাশ করি আর কি টেক্সটাইল কলেজ থেকে। এবং পরবর্তীতে আমি বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করি, বিশেষ করে ডাইং ফ্যাক্টরিগুলোতে। কয়েকটা ফ্যাক্টরিতে আমি চাকরি করি, এবং 10 বছর চাকরি শেষে আমি নিজের ব্যবসা শুরু করি, এবং বর্তমানে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি নিট এম্পায়ার লিমিটেড, এটার আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই, আমরা যদি আপনার নেতৃত্বের কথাতে ফিরে যাই, তো সেটা শুরু হয়েছিল আপনার ছাত্র জীবনে আর্লি ডেজ থেকে। তো ছাত্র জীবনে ভাই আপনার বিশ্ববিদ্যালয় জীবন এবং টেকশোতে আপনার নেতৃত্ব থেকে আজকের আইটিআইটির সভাপতি, এই যাত্রাটা যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন। আমি আসলে ছাত্র জীবন থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমি স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম, রেড ক্রিসেন্টের সাথে জড়িত ছিলাম। আমি জাতীয় স্কাউট জাম্বরিতে আমি প্রেসিডেন্ট পদক পেয়েছিলাম 1981 সনে। আচ্ছা। এবং পরবর্তীতে রেড ক্রিসেন্টের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে 1983 সনে, 83 না 82 সনে, 83তে 1983 সনে আমি প্রাথমিক চিকিৎসা ও রেড ক্রস বিষয়ক রচনা প্রতিযোগিতায় আমি সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলাম। এটা আমার একটা স্মৃতিময় একটা ব্যাপার। এবং তার পরবর্তীতে আমি যখন কলেজে ভর্তি হই তখন আমি রোভার স্কাউটিং করতাম, রেড ক্রসের সাথে জড়িত ছিলাম। পাশাপাশি আমি আমাদের কলেজের বিজ্ঞান ক্লাব ছিল, সেই ক্লাবের আমি সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আমি সন্ধানী ডোনার ক্লাবের সেক্রেটারি ছিলাম। তখন আমরা মাদারীপুরে সন্ধানী ডোনার ক্লাব ছিল বরিশাল মেডিকেল কলেজের আচ্ছা। অধীনে আর কি। তো আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করেছি, আমরা আই ডোনেশন প্রোগ্রাম করেছি, এবং বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলাম। সব ধরনের খেলাধুলাই করতাম তখন স্কুল এবং কলেজ জীবনে। পাশাপাশি যখন টেক্সটাইল কলেজে ভর্তি হই তখন খেলাধুলার পাশাপাশি
আমি এর আগেও আমি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমাদের সে সময় বাংলাদেশ টেলিভিশনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আমি কয়েকবার অংশগ্রহণ করেছি। টেক্সটাইল কলেজে থাকা অবস্থায় আমরা বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি ছাত্র দলের প্রথমে যুগ্ম মহাসচিব ছিলাম, পরবর্তীতে আমি সহসভাপতি ছিলাম, এবং টেকসুতে আমি যখন প্রথম বছরে মানে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, তখন টেকসুতে আমি সহ সাহিত্য সম্পাদক ছিলাম। কিন্তু আমাদের সময় আর টেকসু নির্বাচন হয় নাই। পরবর্তীতে আমি ছাত্র জীবন শেষ করে পরবর্তীতে আমি পেশাজীবী সংগঠনের সাথে জড়িত হই। তো ভাই, এবার যদি আমরা আপনার পেশাগত জীবনের কথা বলি, হুম। আপনি পেশাগত জীবনে বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে আপনি নিট এম্পায়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তো ভাই, পেশাগত জীবনের এই অভিজ্ঞতাগুলো কিভাবে আপনি আপনার সভাপতি মেয়াদে আপনি কাজে লাগাবেন? পেশাজীবী হিসাবে আমি তো প্রথমে শুরু করেছিলাম আসলে আহ, আমি একটা জার্মান কোম্পানিতে চাকরি করতাম প্রথমে। মেশিন সেলসে ছিলাম 6 মাস, কিন্তু আমি তখন মনে করলাম যে আসলে আমার সেলসের চাকরি আমার করা ঠিক না, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করা উচিত। এবং পরবর্তীতে আমি প্রোডাকশন অফিসার হিসেবে চাকরি করি। এবং তারপরে আহ, একটা ফ্যাক্টরিতে ছিলাম নিটেক্সে, নারায়ণগঞ্জে, নিটেক্স ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। এবং পরবর্তীতে আমি আইমন টেক্সটাইল মিলস লিমিটেডের প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি, এবং সেখান থেকে আমি রেইনবো ডাইংয়ে যাই ম্যানেজার হিসেবে, এবং ওই জায়গা থেকে এজিএম ডিজিএম হয়ে জিএম হিসাবে আমি 2003-এর সেপ্টেম্বরের দিকে আমি চাকরি শেষ করি। তো আসলে ইন্ডাস্ট্রিতে চাকরি করলে তো অনেক ধরনের মানে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞতা আসলে থাকতে হয়, এবং সে জিনিসগুলো তো আমরা তখন করেছি, যে আমরা প্রোডাকশন লেভেলে একদম শ্রমিক থেকে আরম্ভ করে সুপারভাইজার এবং বিভিন্ন পর্যায়ের যারা কর্মরত ছিল তাদেরকে নেতৃত্ব দেওয়া এবং তাদের মাধ্যমে কাজগুলো উঠিয়ে আনা, এই কাজগুলো তো আমরা করেছি। এবং পাশাপাশি যে আমি এখন প্রায় 20 থেকে 22 বছর যাবত আমার কোম্পানিকে লিড দিচ্ছি, তো এখানে তো কিছু অভিজ্ঞতা হয়, এবং সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের যে কোনো অর্গানাইজেশনেও কাজে লাগবে, এবং আইটিটিতে ইনশাল্লাহ আমি সেই অভিজ্ঞতাটা কিছুটা হলেও কাজে লাগাতে পারবো আশা করি। এবং আমার যারা কলিগ আছে তাদেরকে আমি সংগঠিত করে কিভাবে আরো সুন্দরভাবে আইটিটিকে সাজানো যায় সেভাবে হয়তো আমি কাজ করতে পারবো আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই, এবার যদি আমরা আপনার আইটিটি অধ্যায়ের কথা বলি, আইটিটিতে আপনি সাবেক মহাসচিব, যুগ্ম মহাসচিব, নির্বাহী সদস্য, এছাড়াও আপনি আইবি ও এইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই বিভিন্ন সাংগঠনিক অভিজ্ঞতা, এগুলো আপনাকে কিভাবে সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে? আসলে যে কোনো একজন ব্যক্তির কিন্তু অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার আর কি। তা আমি প্রায় 25 বছর যাবত আইটিটির সাথে যুক্ত, যেটা তুমি বললে যে আমি নির্বাহী সদস্য ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি জেনারেল ছিলাম, এবং আইবি তো আমি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ছিলাম 2012-তে। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি ছিলাম প্রথম থেকেই। 2008 থেকে 10 পর্যন্ত আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মহাসচিব ছিলাম। বর্তমানে আমি দায়িত্ব পালন করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে, এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আসলে এই বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতে যে সাংগঠনিক কিছু দক্ষতা অর্জন করতে পেরেছি, এবং সেটাই হয়তো আমি বিগত দিনেও আমি আইটিটিতে যখন ছিলাম সেটার কিছুটা কাজ আমি করতে পেরেছি। এখন প্রায় 25 বছরের উপরে হয়েছে আমার এই সাংগঠনিক মানে দক্ষতা যতটুকুই আমি অর্জন করেছি, সেটাকেই আমি আইটিটিতে ইনশাল্লাহ আগামী দিনে কাজে লাগানোর চেষ্টা করব। তো ভাই, অনেকে মনে করেন যে অভিজ্ঞতা থাকলেও আসলে বয়স ও পেশাগত যে ব্যস্ততা, এটার কারণে সংগঠনে সবাই পুরোপুরি সময় দিতে পারে না বা সংগঠনকে সেভাবে মূল্যায়ন করতে পারে না। তো এই বিষয়ে মানে আপনার মতবাদ কি? এবং আপনার সদস্যরা আপনার প্রতি যে আস্থা রেখেছে, আপনাকে সভাপতি নির্বাচিত করেছে, তাদের আস্থার প্রতিদান দিতে আপনি আপনার অঙ্গীকারগুলো বা আপনার ভিশন কি আইটিটি কে নিয়ে, এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তো খুবই ব্যস্ত সময় পার করে সবাই, সে চাকরি করুক বা ব্যবসা করুক। তো যারা সময়কে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারে তারা কিন্তু চাকরি বা ব্যবসার পাশাপাশি সংগঠনের প্রতিও কাজ করে, কমিটমেন্ট থাকে তাদের টেক্সটাইল কমিউনিটির জন্য কিছু করার জন্য। এবং আমাদের যে টিম হয়েছে সেই টিমেও কিন্তু আমরা মোটামুটিভাবে সাংগঠনিকভাবে দক্ষ,
এবং যারা পরীক্ষিত সেই নেতৃত্ব নিয়ে আমরা গঠন করেছি। আমি খুবই আশাবাদী যে আহ, তারা আমাদের এই চাকরি বা ব্যবসার পাশাপাশি আমাদের সংগঠনের সময় দিবে এবং কাজ করবে। এবং যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারই কিন্তু যদি ইচ্ছা পোষণ করে, সেক্ষেত্রে কিন্তু সে পরিবার এবং তার কর্মক্ষেত্রের বাইরেও সংগঠনের প্রতি কাজ করতে পারে। সেটা ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় কথা। আর আমাদের যে অঙ্গীকার, তুমি যেটা বললে যে আমাদের কি অঙ্গীকার আছে, আমাদের অঙ্গীকার আসলে 13 বছর পরে আমাদের আইটিটি নির্বাচন হয়েছে। আইটিটির প্রতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের একটা অনীহা আছে এবং আইটিটি সদস্য হতেও তারা আগ্রহী না, কারণ আসলে আইটিটিতে সেরকমভাবে কার্যকর ছিল না এবং দৃশ্যমান কোনো অগ্রগতি আসলে সেভাবে হয় নাই। তো আমরা আমাদের নির্বাচন অঙ্গীকারে আমরা বলেছি যে আইটিটিকে আমরা একটা গতিশীল আইটিটি করব এবং সদস্য বান্ধব আইটিটি গঠন করব এবং সেই লক্ষ্যে আমাদের প্রথম থেকেই, আমাদের ডে ওয়ান থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো যে আইটিটি ভবন তৈরি করা এবং সেই লক্ষ্যে আমাদের একটা জায়গার ব্যবস্থা হয়েছে উত্তরাতে 10 কাঠা। পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবি যে একটা টেক্সটাইল বিসিএস, একটা স্বতন্ত্র ক্যাডার, এবং এর পাশাপাশি আমাদের ছোট ছোট অনেকগুলো কাজ করব, যেমন আমাদের আইটিটির টেক্সটাইলের নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য প্রতিনিধি থাকে। সরকারের যে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের টেক্সটাইলের প্রতিনিধি থাকে না, কারণ এখানে দেখা যায় নন টেকনিক্যাল লোকজন থাকে। এবং আমাদের ইয়াং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে কারখানা উপযোগী করে গড়ে তোলার জন্য আইটিটির মাধ্যমে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব। পাশাপাশি আমাদের কর্মক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে হয়রানি হয়, এর পাশাপাশি আমরা সবসময় দাঁড়িয়েছিলাম এবং ভবিষ্যতে আমাদের আইটিটি আমরা সবসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশে থাকবো, যাতে কর্মক্ষেত্রে তাদের হয়রানিগুলো দূর করা যায়। এরও পাশাপাশি আমাদের সামাজিক কিছু কাজগুলো করা এবং ক্রিয়াক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিচরণ, এই 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 ব্যাপারেও আমাদের কিছু পদক্ষেপ থাকবে, কিছু কর্মসূচি থাকবে। সামাজিক অনুষ্ঠানগুলো, যেমন বিভিন্ন ধরনের উৎসব, প্লাস বিভিন্ন ধরনের আমাদের ইফতার পার্টি বা পিকনিক বা অথবা টেক্সটাইল ফ্যামিলির গেট টুগেদার অথবা টেক্সটাইল ফ্যামিলি ডে, এই ধরনের কিছু আয়োজন আমরা পাশাপাশি করব। কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে যে আইটিটিকে একটা সদস্য বান্ধব এবং কার্যকর একটা গতিশীল একটা আইটিটি গঠন করা। তো ভাই, আপনার প্যানেলের ইস্তেহারে ছিল যে আইটিটিকে আমরা আইইবি অথবা বিএম এর মতো একটি আধুনিক ও শক্তিশালী প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে গড়ে তুলব। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার রোডম্যাপটা কি হবে? আমাদের রোডম্যাপ হলো, আমরা খুবই ভাগ্যবান যে বর্তমান কাউন্সিলে আমরা যারা আসছি, আমাদের যে পেশাজীবী সংগঠন, এই সংগঠনই সরকারি এখন বর্তমানে ক্ষমতায়। আমরা অলরেডি সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি যে আমাদের আইটিটিকে আমাদেরকে আইটিটির আমরা কিন্তু জাতীয়ভাবে সেভাবে আমরা পরিচিতি এখনো লাভ করতে পারি নাই, যেটা আইবি বা বিএমএ যেভাবে তারা বিভিন্ন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, তাদের প্রতিনিধি বা আমাদেরকে কিন্তু আইটিটিকেও সেইভাবে সবাই কিন্তু চিনে না। তা আমাদের প্রথম দায়িত্ব হবে যে জাতীয় পর্যায়ে আইটিটিকে পরিচিত করা এবং সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা, বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন টেক্সটাইল সেক্টরের যে কমার্শিয়াল উইংগুলো আছে, যে বিকেএমই, বিটিএমই এবং বিজিএমই এবং ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, আমাদের বিটিএমসি, বিজিএমসি এবং অন্য যতগুলো ডিপার্টমেন্ট আছে সবার সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা এবং তাদের সাথে আমাদের মত বিনিময় করা। পাশাপাশি আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বেশি চাকরি করে, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে এন্টারপ্রেনার আছে তাদের সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি করা এবং তাদের সাথেও আমাদের বিভিন্ন সময় মত বিনিময় করা। এই ধরনের কিছু আয়োজন আমরা করব, যাতে জাতীয় পর্যায়ে আমাদের পরিচিতিটা অনেক বাড়ে এবং আমরা যেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা নীতি নির্ধারণী পর্যায়ে আইটিটিকে নিয়ে যেতে পারি, আইটিটির প্রতিনিধি যেন সব ক্ষেত্রে থাকে, সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমরা করার ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই, আপনাদের ইস্তেহারে এটাও ছিল যে একটা আইটিটি ভবন নির্মাণ প্রকল্প, যেটা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বা আইটিটি সদস্যদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে আপনার পরিকল্পনা কি কি? তুমি জানো যে আজকে 43 বছরের আইটিটি আমরা বিভিন্ন ভাড়া বাসায় ঘুরতেছি। আসলে এইভাবে একটা পেশাজীবী সংগঠন কখনো কার্যকর হতে পারে না। আমাদের সদস্যরা, এটা খুবই দুঃখজনক যে আমাদের সদস্যরা অনেকে
আইটিটির অফিস কোথায় সেটাও চিনে না। তা আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের 10 কাঠা একটা জায়গার ব্যবস্থা হয়েছে। এটা এটা আমরা রাজুক থেকে পেয়েছি এবং সেই জায়গার তৃতীয় কিস্তির টাকা আমাদের বিগত অন্তর্বর্তীকালীন কমিটি পরিশোধ করেছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা জায়গাটা বুঝে পেয়েছি এবং প্রাচীর নির্মাণ হয়ে গেছে। তো আমরা খুব শীঘ্রই এই জায়গাটার উপরে আমরা একটা ভবন নির্মাণের জন্য আমরা একটা ডিজাইন করব আর কি। ডিজাইন করে আমাদের এই মেয়াদকালীন সময়ে আমরা কাজ শুরু করব এবং আমাদের কমিটমেন্ট হলো যে আমরা কমপক্ষে 2টা ফ্লোর আমরা ঢালাই দিয়ে যাবো আর কি, অথবা 2টা ফ্লোর আমরা চালু করার ব্যবস্থা করবো আর কি। তো এই উদ্যোগটা আমরা গ্রহণ করব, কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের তুমি যেটা বললে যে দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের একটা নিজস্ব একটা ভবন থাকবে এবং সেখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, আইটিটি সদস্যদের জন্য, তাদের পরিবার নিয়ে আসবে। এখানে আমাদের লাইব্রেরি থাকবে, খেলার ব্যবস্থা থাকবে, আমাদের ওই জায়গায় সুইমিং পুল থাকবে, জিম থাকবে এবং এখানে আমাদের সেমিনার, সিম্পোজিয়াম বা বিভিন্ন ট্রেনিং করার জন্য ফ্লোর থাকবে আলাদা আলাদা। তো উপরের অনেক বড় করে লেখা থাকবে আইটিটি ভবন। এটা আমাদের একটা গর্বের জায়গা হবে। এটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বহুদিনের দাবি এবং সেই কাজটা ইনশাল্লাহ আমাদের মেয়াদে আমরা শুরু করবো। এটা আমাদের প্রথম কমিটমেন্ট। থ্যাংক ইউ ভাই। তো ভাই আমরা এবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আরেকটি বড় দাবির দিকে আগাই, সেটা হলো বিসিএস টেক্সটাইল ক্যাডার। তো এই ব্যাপারে আপনার মতবাদ কি এবং আপনার পরিকল্পনাগুলো কি কি? আমি প্রথম থেকে আমরা বলে আসছি যে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বহুদিনের দাবি যে একটা বিসিএস ক্যাডার। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, আসলে কিন্তু আমরা সুফল আনতে পারিনি। তো সব ইঞ্জিনিয়ারদের ক্যাডার আছে, কিন্তু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্যাডার নেই। আমাদের 85% ফরেন কারেন্সি আর্ন করে যেই সেক্টর, সেই সেক্টরের পিছনে যারা কাজ করে, সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের কোনো ক্যাডার নেই। অথচ আমাদের কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের পদ আছে যেখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা চাকরি করার সুযোগ পায়। তো আমরা প্রথমে আমাদের অঙ্গীকার করেছি যে আমরা টেক্সটাইল ক্যাডারের জন্য, এবং আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তুমি হয়তো জানো যে কিছুদিন আগে বুটেক্সে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এসেছিলেন এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলেছি যে আমাদের ক্যাডারের জন্য উনি যেন ব্যবস্থা গ্রহণ করেন। তো উনি বললেন যে এটা তো আমাদের মন্ত্রণালয় নয়, তবে আমি এটা প্রাইম মিনিস্টারকে আমি অবগত করব এবং এটা একটা ছোট কাজ, অবশ্যই ক্যাডার হওয়া উচিত এবং সেই ব্যাপারে আমিও সুপারিশ করব। তো আমরাও চেষ্টা করছি যে প্রাইম মিনিস্টারকে মন্ত্রী মহোদয়ের মাধ্যমে অবগত তো অবশ্যই হবে, পাশাপাশি আমরাও চেষ্টা করব যাকে প্রাইম মিনিস্টারের সাথে আমরা বসতে পারি, কথা বলতে পারি এবং আমাদের এই ছোট দাবিটা টেক্সটাইলের ক্যাডার কিন্তু আমাদের খুব প্রতীক্ষিত অনেক দিনের দাবি, সেটা ইনশাল্লাহ আমরা এই মেয়াদে আদায় করতে পারবো বলে আমরা আশাবাদী। ভাই আশা করি আপনাদের হাত ধরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই বহুদিনের প্রত্যাশাটা পূরণ হবে ইনশাল্লাহ। বর্তমানে অনেক তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আসলে ক্যারিয়ার এবং সাংগঠনিক কার্যক্রমের মধ্যে ব্যালেন্স রাখতে হিমশিম খায় যায়। তো এই বিষয়ে আইটিটির ভূমিকা কি হবে, এটা যদি আপনি একটু বলতেন। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের, আমি আগেই বলেছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে এত বেশি ব্যস্ত থাকে যে তারা আসলে কাজের বাইরে সাংগঠনিক কাজ করা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়। তা আমি তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আমার উপদেশ এটাই থাকবে যে আসলে কর্মক্ষেত্রে প্রথমে সময়টা দেওয়া উচিত, কারণ তার কেরিয়ারটা আগে গঠন করা উচিত এবং সেক্ষেত্রে যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রথমে পাশ করার পরে তাকে প্রথমেই ইন্ডাস্ট্রিতে জব করা উচিত। সেটা সে যেই ক্ষেত্রেই যাক, সেটা ডাইং, স্পিনিং, উইভিং, ওয়াশিং, প্রিন্টিং অথবা সে গার্মেন্টস প্রোডাকশন, কিন্তু প্রথমে 5 থেকে 7 বছর তার ইন্ডাস্ট্রিতে চাকরি করা উচিত এবং এই সময় তার কেরিয়ার গঠন করার জন্যই আসলে সময়টা দেওয়া উচিত। আমি মনে করি যে তার অন্যদিকে তাকানো উচিত না। তারপরে যখন সে একটু ভালো পজিশনে যাবে, তারপরে আস্তে আস্তে তার সাংগঠনিক কার্যক্রমে যদি সে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে আসা উচিত। কারণ আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসলে আমাদের কিন্তু সরকারি চাকরির মতো না, আমাদের কিন্তু নিজেদের কেরিয়ার নিজেদেরই গঠন করতে হবে। অতএব প্রত্যেকটা যারা ইন্ডাস্ট্রিতে বিশেষ করে চাকরি করে বা অন্য অন্য ক্ষেত্রেও টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যারা চাকরি করে, তাদের নিজের কেরিয়ারটা আগে গঠন করা উচিত এবং তারপরে সময় বের করে আস্তে আস্তে তার সংগঠনের দিকে আসা উচিত। কারণ সাংগঠনিক কাজ করতে যে কেরিয়ার নষ্ট করবে, এই উপদেশটা আমরা কখনোই আসলে দেব না। তো ভাই অনেকে মনে করেন যে পেশাজীবী যেগুলো সংগঠন আছে সেই সংগঠনগুলোতে অনেক ব্যক্তি কেন্দ্রিকতা অথবা গ্রুপিং সংস্কৃতি অনেক বেশি পরিমাণে দেখা যায়। তো এই বিষয়ে আপনার মতবাদ কি?
এটা আছে, এটা তো ছিল, বিভিন্ন সময় ছিল, এবং অনেকে এই আইটিটিকে ব্যবহার করে সে ব্যক্তিগত মানে তার নিজের স্বার্থে ব্যবহার করেছে, এবং এইসব কারণেই কিন্তু বিভিন্ন সময় আইটিটি নির্বাচনটাও অনেক প্রলম্বিত হয়েছে। তা আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা এই আইটিটিকে, আমাদের হয়তো রাজনৈতিক একটা দর্শন থাকতে পারে আমাদের, সেটা আমাদের আইটিটির বাইরে থাকবে। অর্থাৎ আমরা সবসময় বলেছি যে রাজনীতি যার যার, আইটিটি সবার। এবং আমিও যখন বিভিন্ন সময়ে আইটিটিতে ছিলাম, বিশেষ করে যখন আমি মহাসচিব ছিলাম 2009 থেকে 2012, তখন কিন্তু আমাদের প্যানেল থেকে আমরা নির্বাচিত হয়ে আসছিলাম, জিজি প্যানেল থেকে 16 জন, এবং আমাদের বিপরীত প্যানেল থেকে নির্বাচিত হয়ে আসছিল 11 জন। কিন্তু আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথে রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা কাজ করেছি, যার কারণে কিন্তু আজকে কলেজ অফ টেক্সটাইল টেকনোলজিকে এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে পরিণত করা সম্ভব হয়েছে। কারণ সেই সময় সবাই অনেকেই জানে যে সেই সময় আইটিডির একটা বিশাল ভূমিকা ছিল, এবং আমরা তৎকালীন সরকারের মন্ত্রী হতে আরম্ভ করে সর্বমহলে আমরা যোগাযোগ করেছি, এবং আমাদের কিন্তু রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। তা আমরা আসলে আইটিটিতে যখন কাজ করব, আমাদের ভিতরে কোনো গ্রুপিং থাকবে না, আমরা সবাই মিলেমিশে কাজ করব। এবং শুধু তাই না, আমি একটা কথা বলেছি নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরেও, আমি সবসময় বলি যে আজকে আমাদের সাথে যারা নির্বাচন করে আসছে, এবং তারা হয়তো কেউ আসতে পারে নাই আমাদের, মানে নির্বাচিত হয়ে আসতে পারে নাই, কিন্তু আমরা যখন আইটিটি গঠন করেছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেও আমি বলেছি যে আমরা যারা পরাজিত হয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করব। ইভেন এর বাইরেও একটা অংশ আছে, তুমি হয়তো জানো, এবং তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের সবাইকে নিয়ে আমরা আগামী দিনের আইটিটি গঠন করব, এবং এখানে কোনো গ্রুপিং থাকবে না, এখানে সবাই আমরা টেক্সটাইল পরিবার, এবং সমগ্র টেক্সটাইল পরিবারেরই আমরা দায়িত্বে থাকব, এবং সবাইকে নিয়ে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে বৃহত্তর ঐক্য এবং বৃহত্তর পরিবার, এটা আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ ভাই। তো ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো বাংলাদেশের টেক্সটাইল শিল্প এটা বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তো এই টেক্সটাইল শিল্পকে সামনে রেখে আইটিটিকে আন্তর্জাতিক মানের করতে আপনার পদক্ষেপগুলো কি হবে? আমরা টেক্সটাইল আইটিটিকে আসলে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারি নাই আমরা কখনো। আমাদের অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু বাইরে থাকে, হ্যাঁ। বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপে অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকে। আমরা দায়িত্ব গ্রহণ করার আগে আমরা চিন্তা করেছি যে আমাদের একটা ইন্টারন্যাশনাল উইংস থাকবে, আমরা বাইরের একটা কমিটি করব, এবং সম্ভব হলে আমরা হয়তো বাইরে কোনো আইটিটি কোনো মানে সেন্টার বা সাব সেন্টার করারও চিন্তা ভাবনা আমাদের আছে। তো আমাদের আসলে কি আরও কিছু পরিকল্পনা আমাদের আছে, মানে আন্তর্জাতিক পর্যায়েও আমরা আইটিটিকে নিয়ে যাওয়ার জন্য আমরা হয়তো বাইরেও দুই একটা সেমিনারের ব্যবস্থা আমরা হয়তো করবো আর কি। এবং বাইরে যে আমাদের একটা কমিটি করব, সেই কমিটির সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে, এবং সেই কমিটিও যেন দেশে কিছু প্রোগ্রাম করতে পারে আইটিটির মাধ্যমে, এবং তাদের সাথে আমাদের টেকনিক্যাল বা টেকনোলজি ট্রান্সফারের একটা ব্যাপার আছে, এবং আমাদের অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বাইরে পড়াশোনা করছেন, তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে দেশের ইন্ডাস্ট্রির জন্য। আরেকটা জিনিস আমি আইটিটি ব্যাপারে বলি প্রসঙ্গক্রমে, সেটা হলো যে আমাদের কিন্তু এই কমিটির একটা কমিটমেন্ট ছিল যে আমরা যে আইটির যে কনস্টিটিউশন, এটা অনেক পুরনো, তো এই কনস্টিটিউশনকে আমরা রিরাইট করব এবং নতুন করে আমরা সাজাবো। আমরা আইটিটিকে আরেকটু গতিশীল করার জন্য আমরা বিভিন্ন ডিভিশন করতে চাই, আইবির মতো। আইবিতে যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল, এগ্রিকালচার, কম্পিউটার, এরকম ডিভিশন আছে। আমরা আইটিটিতেও আমরা বিভিন্ন ডিভিশন করব। যেমন টেক্সটাইল ইউনিভার্সিটিতে আমাদের বুটেক্সে এখন 5টা ফ্যাকাল্টি আছে, 12টা সাবজেক্ট আছে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে ডিভিশন করতে চাই, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেবো যে এত সংখ্যা, যেমন আইবিতে আছে যে 500 মেম্বার হলে তারা একটা ডিভিশন পাবে। আমরা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছি তারা কিন্তু আগে মেকানিক্যাল ডিভিশনে ছিলাম। যখনই আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের 500 সদস্য হলো, তখন কিন্তু আমাদের আলাদা টেক্সটাইল ডিভিশন হয়েছে। তা আমরা এইরকম একটা নিয়ম করবো এবং সেটা গঠনতন্ত্রের মধ্যে নিয়ে আসবো, যে আমাদের হয়তো ওয়েট প্রসেসিং একটা ডিপার্টমেন্ট থাকবে, একটা স্পিনিং ডিপার্টমেন্ট থাকবে, একটা উইভিং ডিপার্টমেন্ট থাকবে, একটা ফ্যাশন টেকনোলজি ডিপার্টমেন্ট থাকবে, বা একটা কি বলে ডাইং তো বললাম, আর একটা হয়তো আমাদের গার্মেন্টস টেকনোলজি একটা ডিপার্টমেন্ট থাকবে। এইভাবে হয়তো আমরা প্রথমে হয়তো 4-5টা ডিভিশন দিয়ে আমরা শুরু করব, এবং প্রত্যেকটা ডিভিশনের আলাদা আলাদা কমিটি থাকবে। তাতে কি হবে যে সে ওই সেক্টরের যে সমস্যা এবং
সেই সমস্যা নিয়ে তারা কথা বলবে বিভিন্ন পর্যায়ে, এবং তাদের ওই ওই ডিপার্টমেন্টে তারা সেমিনার করবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। তাতে কি হবে, আইটিটি কিন্তু কার্যকর হবে, অবশ্যই। দৃশ্যমান কিছু কাজ হবে। যেমন আমি যদি বলি যে 5টা ডিপার্টমেন্ট যদি করি, এর প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি একটা উদাহরণ দিই, যে 5টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি বছরে 2টা করে সেমিনার করে, তাহলে আইটিটি 10টা সেমিনার হবে। হুম। তারা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা দুইটা খেলাধুলার আয়োজন করে, তবে সেক্ষেত্রে তো অনেকগুলো মানে মানে অনুষ্ঠানের আয়োজন হবে। অবশ্যই। মানে আমরা যেমন আইটিটিতে এখন কেন্দ্রীয়ভাবে আমরা হয়তো খেলাধুলার আয়োজন করি, আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি, সেমিনার করি, সেটা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ এরকম ভাগ হয়, সেক্ষেত্রে অনেক বেশি কাজ অনেক হবে। বেশি। এবং সেই ক্ষেত্রে এই কেন্দ্রীয়ভাবে যে চাপটা থাকে, সেই চাপটাও থাকবে না, প্লাস আইটিটিতে কিন্তু কার্যকর হবে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের যে প্রবলেম, তাদের এবং এটার সমাধান, তাদের করণীয় এবং ভবিষ্যৎ, এগুলো তারা নির্ধারণ করবে। সেক্ষেত্রে এই কাজটা আমাদের এই মেয়াদকালীন সময়ে আমরা ইনশাল্লাহ করব। এবং সেই ক্ষেত্রে আমরা একটা আইটিটিতে আমরা একটা কনস্টিটিউশন রিরাইট কমিশন হুম। আমরা একটা গঠন করব। আমাদের কিছু কিছু কাজ আমাদের করতে হবে, যেমন আমাদের এই আইটিটিতে আমরা তো 29 সদস্য বিশিষ্ট কমিটি, এবং এর সাথে আরো 2 জন আছে এক্স অফিসিও মেম্বার। আমাদের গণতন্ত্রে আছে 9 জন আমাদের উপদেষ্টা পরিষদ, অর্থাৎ আমাদের অনেক সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন সময় আইটিটিতে অবদান রেখেছেন এবং যারা সম্মানিত, তাদের নিয়ে আমরা 9 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা পরিষদ গঠন করব। পাশাপাশি আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল করতে হবে, কারণ এটা বর্তমানে বুটেক্সের শুধু সদস্যরাই মেম্বার হতে পারে। এটা হয়তো আইবির মতো হয়তো কোনো কোনো প্রতিষ্ঠানকে ভবিষ্যতে দেওয়া লাগবে, এটা আমাদের কনস্টিটিউশনই আছে। তো আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিল করতে হবে। আমাদের একটা ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, সেই ওয়েলফেয়ার ট্রাস্টে সেটা আইটিটি সদস্য এবং বাইরের কিছু সম্মানিত সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে, গঠন করা হয় সবসময়, এবং সেটাও আমাদের গঠন করতে হবে। প্লাস আমাদের একটা এই কনস্টিটিউশন রিরাইট কমিশন আমরা ইনশাল্লাহ গঠন করব, এবং এই কাজগুলো আমরা খুব শীঘ্রই আমরা গঠন করব। পাশাপাশি আমি বলি যে আমাদের এই কমিটির অভিষেক অনুষ্ঠান আমরা আগামী 17ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আর্মি গল্ফ গার্ডেনে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, এবং সেই উপলক্ষে আমাদের একটা সুন্দর ছবি বের হবে, প্লাস আমাদের 1-2 জন মন্ত্রীও থাকবেন, এবং আমরা এভাবেই আমাদের যাত্রাটা প্রথমে শুরু করবো আর কি। তো আমরা চাই যে সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে আগামী দিনের আইটিটি আমরা ইনশাল্লাহ গঠন করব, এবং সিনিয়র জুনিয়র সবার পরামর্শ, প্লাস এই যে অ্যাডভাইজারি কমিটি যে আমরা কথা বললাম, সেই অ্যাডভাইজারি কমিটির আসলে মূল উদ্দেশ্য হলো যে তাদের সাথে আমরা মাঝে মাঝে বসবো, তাদের পরামর্শ নেব, এবং কীভাবে আইটিটিকে আরও গতিশীল করা যায়, সদস্য বান্ধব করা যায়, সেই পরামর্শগুলো তাদের থেকে নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনের আইটিটি পরিচালনা করবো। থ্যাংক ইউ ভাই। তো ভাই, শেষ প্রশ্ন, তো আপনি আপনার মেয়াদ শেষে কি ধরনের আইটিটি গড়ে রেখে যেতে চান, এবং বর্তমান ও ভবিষ্যৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অ্যাজ এ আইটিআইটির সভাপতি আপনি কি কি উপদেশ দেবেন? আমি আসলে কি মেয়াদ শেষে আমি দেখতে চাই যে আইটিটি সদস্য বান্ধব হবে, এবং এই আইটিটির সদস্য হবে মিনিমাম 10,000, এবং এখানে আইটিটির ভবন হবে, সেই ভবনে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সবসময় আসবে, তাদের সাথে মত বিনিময় করবে, তাদের সমস্যাগুলো আইটিটিকে জানাবে, এবং আইটিটি একটা গতিশীল একটা আইটিটি হবে, এবং জাতীয় পর্যায়ে আইটিটি নেতৃত্ব দিবে, এবং এদেশের নীতি নির্ধারণী পর্যায়ে টেক্সটাইলে, বিশেষ করে টেক্সটাইলের নীতি নির্ধারণী পর্যায়ে আইটিটির প্রতিনিধি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেন ভূমিকা রাখতে পারে, আমি সেই ধরনের একটা আইটিটি আমি মেয়াদ শেষে আমি দেখতে চাই। এবং পাশাপাশি যেটা বললে যে আমাদের ভবিষ্যৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, ইয়াং টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যারা আইটিটির সদস্য হবে, তারা যেন অবশ্যই আইটিটিকে গতিশীল করার জন্য তারা কিছু ভূমিকা পালন করে। আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসছে, এটা ঠিক, কিন্তু আমি সদস্যদের সবসময় বলি যে আপনারা আমাদেরকে শুধু নির্বাচিত করে নিয়ে আসছেন, আমাদের থেকে আপনাদের জবাবদিহিতা নিতে হবে, এবং আইটিটিকে গতিশীল করতে হলে আপনাদের অংশগ্রহণটা খুবই জরুরি। আপনারা অংশগ্রহণ করবেন, আপনার মতামত দিবেন, পাশাপাশি আমাদের থেকে জবাবদিহিতা নেবেন। আমাদের একটা নির্বাচনী অঙ্গীকার আছে, আমরা 2 বছর পরে সেই কাজটা করতে পারলাম কিনা, সেই জবাবদিহিতাটা আমাদের কাছ থেকে নেবেন। তাহলে কিন্তু আইটিটি গতিশীল হবে। শুধু ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে পাঠালেন কিন্তু জবাবদিহিতা নিলেন না, সেক্ষেত্রে কিন্তু আইটিটি গতিশীল হবে না। আর এই সুযোগে আমি আসলে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিবার, আইটিটির সকল সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বিগত 26শে জুন নির্বাচনে আমাদের ফুল প্যানেলকে নির্বাচিত করেছেন। আমি আসলে প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি যে এই ঋণ আমি কখনো আসলে শোধ করতে পারবো না। আমি
সারা জীবন আইটিটি সকল নির্বাচনে আমি জয়ী হয়েছি, আমাকে জয়ী করেছে, আইবিতে জয়ী করেছে। আমি একটা অনুষ্ঠানে কিছুদিন আগে আমি একটা নির্বাচনের আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমি সব নির্বাচনে আমি জয়ী হয়েছি, কিন্তু আমার একটা আফসোস যে আমি প্যানেলের সর্বোচ্চ ভোট পাইনি। কিন্তু এই নির্বাচনে আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। অতএব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাছে আমার পাওয়ার আসলে সেরকম কিছুই নেই। আমি অনেক ভালোবাসা পেয়েছি। তবে আমি এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তবে একটা জিনিস হলো যে আমি সবসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশে ছিলাম এবং বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। তবে আমি চেষ্টা করব যে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছে এর প্রতিদান হিসাবে আমি তাদের পাশে সবসময় যেন থাকতে পারি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য যদি আমি কিছু করে যেতে পারি তাহলেই মনে করব যে আমার জীবনটা আমার সার্থক হয়েছে। তো আমাকে আমাকে নির্বাচিত এবং আমার পুরো প্যানেলকে নির্বাচিত করার জন্য আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে বিপক্ষ প্যানেল, ইউসি প্যানেল, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল বলেই কিন্তু আজকে একটা সুন্দর উৎসব মুখর পরিবেশে আইটিটি একটা নির্বাচন হয়েছে। শুধু নির্বাচন হয় নাই, আইটিটি একটা গণতান্ত্রিক ধারায় ফিরে আসছে। এটা একটা শুভ লক্ষণ এবং এই জন্য তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ বুটেক স্টুডিওকে আপনার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। আপনি আপনার মূল্যবান অভিজ্ঞতা ও কথাগুলো আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সাথে তুলে ধরলেন। আশা করি এই পডকাস্টের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুরা আপনাকে ও আপনার সংগঠনকে আরো ভালোভাবে জানতে পেরেছে। তো ভাই, আমরা বুটিক স্টুডিওর পক্ষ থেকে এই প্রত্যাশা রাখবো যে আপনার ও আপনার প্যানেলের হাত ধরে ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের আহ, দাবি, অঙ্গীকার ও আইটিইটি আরো সামনে এগিয়ে যাক। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ হিমেল, তোমাকে অনেক ধন্যবাদ। বুটেক্স রেডিওকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বুটেক্স রেডিওর মাধ্যমে এই যে আমি আমার সদস্যদের কাছে যে পৌঁছাতে পারলাম এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আমরা আইটিটির সদস্যদের পাশে থাকব ইনশাল্লাহ এবং বুটেক্স রেডিওর পাশেও থাকবো। ধন্যবাদ হ্যাঁ, ভাই। সবসময় যে কোনো ধরনের সহযোগিতা এবং যে কোনো ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে থাকবে। আর আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং তোমার সকল টিমকে।